সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমের আজকে অনার্স চতুর্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের আলোচনা। আলোচনায় যারা অংশগ্রহণ করছেন সকলকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। পুরো আলোচনায় আমি রয়েছি আপনাদের সাথে এম তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ। প্রিয় শিক্ষার্থী, যে বাস্তবতায় আজকে আলোচনাটি করা হচ্ছে এটি গোটা বিশ্বের একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে বিষয়ে আলোচনা করব, বিষয়ে প্রবেশ করার পূর্বে আমাদের জেনে রাখা দরকার আমরা যে সমাজে বসবাস করছি, আমরা যে পরিবেশে বসবাস করছি, এই পরিবেশে তার নিজস্বতা, এই পরিবেশের আঙ্গিক এবং এই বাস্তবতার নিরিখে আমরা উন্নয়ন পরিকল্পনা, পরিবেশের সমস্যা, দূষণ এবং এই প্রযুক্তির যে ভয়াবহতা, প্রযুক্তির ইতিবাচক এবং নেতিবাচক যে দিকগুলো রয়েছে সেগুলো থেকে আমরা কিন্তু মুক্ত নই। পরিবেশের এই নিদারুণ যে অসহনীয় অবস্থা এবং পরিবেশের যে ক্রমাগতভাবে যে পরিবেশের যে বিচ্যুতি, সেখান থেকে আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে আমাদের সচেতনতা এবং অনেক কার্যক্রম রয়েছে। আজকের কোভিড বাস্তবতায় অনলাইন ক্লাস কার্যক্রমে আমরা ভার্চুয়াল মাধ্যমে যে ক্লাস পরিচালনা করছি, এই পরিচালিত ক্লাসের আজকের তৃতীয় লেকচারে আমি এখন ফর্মালি প্রবেশ করছি। প্রিয় শিক্ষার্থী, পরিবেশগত সমস্যা, উন্নয়ন, দূষণ ও প্রযুক্তি এই বিষয়ে আমাদের আজকের আলোচনা। আমরা কি ভাবছি প্রযুক্তিগত এই উন্নয়ন, আমাদের তার ফলে দূষণ এবং এই পরিবেশগত সমস্যা নিয়ে আমরা কি খেয়াল করে দেখেছি আমরা ক্রমাগতভাবে ডিফরেস্টেশন করছি? আমরা কি খেয়াল করে দেখেছি আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম কীরকম রয়েছে? আমরা কি খেয়াল করে দেখেছি ওয়াটার পলিউশন সিস্টেম আমাদের কীরকম আমাদের অ্যাফেক্টেড করছে? আমরা কি আমাদের গ্রিন হাউস গ্যাস ইমিশন সম্পর্কে অবহিত আছি? গ্রিন হাউস গ্যাস ইমিশনের ফলাফল এবং তার ফলে যে গোটা বিশ্বে যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, তার জন্য আমাদের কি প্রস্তুতি রয়েছে? আমরা এয়ার পলিউশন সম্পর্কে কি ভাবছি? আমরা এই কন্টামিনেশন সম্পর্কে আমাদের কি ধারণা আছে? কন্টামিনেশন রোধ করার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পেরেছি? সবকিছু নিয়েই আমাদের আজকের আলোচনা, এবং এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এই এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের মৌলিক জায়গাগুলোই রয়েছে কিন্তু এই পরিবেশগত সমস্যা, উন্নয়ন এবং এই প্রযুক্তির প্রভাব। কাজেই আমরা মূল আলোচনায় প্রবেশ করছি এবং সকলকে আমি সহযোগিতা করার জন্য এবং আলোচনা মনোনিবেশ করার জন্য অনুরোধ করছি। আমরা প্রথমে বুঝতে চেষ্টা করব পরিবেশগত সমস্যা বলতে আমরা কি বোঝাই। আমরা পরিবেশ কি এ বিষয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। পূর্ববর্তী ক্লাসে আমি এ বিষয়ে আলোচনা করেছি। পরিবেশ হচ্ছে আমরা যেখানে বসবাস করছি, আমার পারিপার্শ্বিকতা এবং সমগ্র জীবন প্রণালীর সাথে একত্রে চলমান যে ধারা, বস্তু, জৈবিক, অজৈবিক, ভৌত, অভৌত সবকিছু মিলেই কিন্তু আমাদের পরিবেশ। যে সকল ইস্যু বর্তমান বিশ্বে পরিবেশের জন্য হুমকি স্বরূপ কাজ করে এবং পরিবেশের ক্ষতি করে চলেছে, এসব বিষয়কে পরিবেশগত সমস্যা বলে। তাহলে পরিবেশ এবং পরিবেশগত সমস্যার মধ্যে পার্থক্য হচ্ছে বর্তমান বিশ্বের যে সকল বস্তু হুমকি স্বরূপ হিসেবে কাজ করছে, যে ইস্যুগুলো, সেগুলো হচ্ছে পরিবেশগত সমস্যা। এই পরিবেশগত সমস্যা এবং ইস্যু কিন্তু সময় সময় পরিবর্তন হয়। আজকে যে সমস্যাগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, 2020 সালের কোভিড-19 গোটা বিশ্ব পরাজিত হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা, দুর্বল স্বাস্থ্য অবকাঠামো আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য হয়তো আমরা একটি পথ বেরিয়ে যাবে এবং পথ বের করে নিব। কিন্তু এরকম ইস্যু নতুন নতুন করে আসবে এবং সেগুলো কিন্তু আমাদের পরিবেশ সমস্যাকে আলটিমেটলি ইন্ডিকেট করছে। তাহলে পরিবেশ সমস্যার কতগুলো মৌলিক যে আলোচনা, সেগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক পরিবর্তনশীলতা, কক্ষপথের ভিন্নতা, আগ্নেয়গিরি, প্লেট টেকটনিক,
অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, বন উজাড়করণ, গ্রিনহাউস গ্যাস নির্গমন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। শিক্ষার্থী, আমরা জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝি? তার আগে জানা দরকার আবহাওয়া কি? আবহাওয়া হচ্ছে দৈনিক যে বাতাসের প্রবাহ, বৃষ্টিপাত, তাপমাত্রা এগুলোকে বলা হয় কোনো একটি স্থানের আবহাওয়া। এবং সেই স্থানের ২০ থেকে ২৫ বছরের আবহাওয়ার যে গড় সেটিকে বলা হয় জলবায়ু। তাহলে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণ কি? জলবায়ু পরিবর্তনের প্রভাব কি? জলবায়ু পরিবর্তনের প্রভাবটি ইতিবাচক নাকি নেতিবাচক? এই বাস্তবতা ইতোমধ্যে আমরা অনুমান করতে পেরেছি। গোটা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে যে ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে আমরা পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশ আন্দোলনে গোটা বিশ্বের কিছু কিছু সংস্থা, সাধারণ মানুষ, রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু উদ্বেগের কারণ হয়ে গিয়েছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবে পৃথিবীতে জমে থাকা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে জমে থাকা বরফ গলে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে, এবং এই বিশ্ব উষ্ণায়নের পেছনে কি কারণ কি সেটিও আমরা জানি। বিশ্ব উষ্ণায়নের কারণ মনুষ্য সৃষ্ট কারণ রয়েছে, প্রাকৃতিক কারণও রয়েছে। মনুষ্য সৃষ্ট কারণকে আমরা বিশেষ করে ইন্ডিকেট করব। মনুষ্য সৃষ্ট কারণের কথা যদি বলতে হয়, তাহলে আমরা বলবো যে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি বছরের জমে থাকা বরফগুলো গলে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। কেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে? বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের উৎসগুলো কি? কলকারখানা থেকে আমরা কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছি। তারপরে আমরা কি করছি? আমরা গৃহস্থলী কাজ, বিভিন্ন কাজে তাপ উৎপাদন করছি, সিএফসি গ্যাস উৎপাদন করছি, এবং এই যে সিএফসি গ্যাস সহ বিভিন্ন গ্যাস, এবং একই সাথে সাথে আমরা পরিবেশের জন্য ক্ষতিকর কাজগুলো করছি, বন উজাড় করছি, কার্বন ডাই অক্সাইড যে গ্রহণ করার যে মাত্রা, যে বন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেটি কিন্তু আমরা রক্ষা করতে পারছি না। এমনিভাবে অসংখ্য কারণ রয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য। নিচে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সবগুলো কারণই জলবায়ু পরিবর্তনের জন্য। তাহলে এই জলবায়ু পরিবর্তন একটি মারাত্মক ইস্যুস। আমরা এই স্লাইডের ডান পাশে ৫টি ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলোর যদি বর্ণনা করি, একদম সর্বশেষে নিচে রয়েছে একটি টানেল থেকে পানি বের হচ্ছে। এটি হচ্ছে কলকারখানা থেকে যে দূষিত পানি, সেটি পানির সাথে, নদীর পানির সাথে মিশে যাচ্ছে। তারপরে হচ্ছে বর্জ্য আমরা যেখানে সেখানে ফেলে রেখেছি, এখানে কোনো পরিকল্পনা নেই। তারপরে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং সেখান থেকে যে ধোঁয়া নির্গমন হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ফলে তাপ উৎপাদন হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা বন উজাড় করছি, পশু প্রাণী হত্যা করছি। সেই ছবিটি আমরা উপরের ডান পাশে দেখতে পাচ্ছি। একজন শিকারী, যিনি কিনা একটি চিতা শিকার করে হাস্যোজ্জ্বল মুখে একটি ছবি তুলছেন, এবং উপরের বাম দিকে সর্বশেষ যে ছবিটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের পানি কন্টামিনেট হয়েছে, এবং পানিতে যে ভেসে থাকা বিভিন্ন আবর্জনা, বর্জ্য, যেগুলো পানির এবং জলজ উদ্ভিদ প্রাণীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই হচ্ছে আমাদের পরিবেশ। সামুদ্রিক পরিবর্তনশীলতা। সামুদ্রিক পরিবর্তনশীলতা কিরকম করে হচ্ছে? সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে নিম্নভূমিগুলো প্লাবিত হয়ে যাচ্ছে। নিম্নভূমিগুলো এভাবে যদি প্লাবিত হতে থাকে, তাহলে আমাদের ফসলি মাঠের উপরে তার প্রভাব পড়ছে। ফসলি মাঠের উপরে প্রভাব পড়ছে, জনসংখ্যা একদিকে বৃদ্ধি পেয়েছে, ফলে কি হচ্ছে? ফসলি মাঠ থেকে যে আমাদের উৎপাদন, সেই উৎপাদনগুলো ক্রমাগতভাবে হ্রাস হচ্ছে। সামুদ্রিক যে এই পরিবর্তনশীলতা, এর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন। এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, গলে যাচ্ছে বরফ, এবং তার ফলে সমুদ্রে তার নিজস্ব গতি এবং সমুদ্রের যে স্বাভাবিকতা, সেটি কিন্তু বিচ্যুত হচ্ছে। কক্ষপথের ভিন্নতা, এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। কক্ষপথের ভিন্নতা, পৃথিবী তার নিজ কক্ষপথে ক্রমাগত একটি গতিতে এবং নির্দিষ্ট অঞ্চলে আবর্তন করছে। কক্ষপথের কোনো একটি আবর্তন যদি বিচ্যুত হয় বা একটু স্থানচ্যুতি হয়, তাহলে পৃথিবীতে যে সূর্যের
কিরণ আসে সেটি আসতে বাধাগ্রস্ত হয় এবং সূর্যের কিরণ কিন্তু যে স্থানে যেভাবে আসতো সেরকম করে আসবে না। ফলে কি হবে যে পৃথিবীর যে মরু অঞ্চল এবং যেখানে বরফাচ্ছাদিত অঞ্চল সেখানে আবহাওয়া এবং প্রকৃতিগত পরিবর্তন ঘটবে এবং এই জীববৈচিত্র্যের পরিবর্তন হলে পরিবেশগত সমস্যা তৈরি হবে। এরপরে আগ্নেয়গিরি। পৃথিবীতে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরের গভীরে এবং আমাদের সমতল ভূমিতে প্রায় 451টির অধিক আগ্নেয়গিরি রয়েছে। এই আগ্নেয়গিরিগুলো যে সমস্যা তৈরি করছে সেগুলো হচ্ছে এখান থেকে যে লাভা উদ্গমন করছে, এই লাভাগুলো ছড়িয়ে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠে ছড়িয়ে যাচ্ছে এবং এখান থেকে ধোঁয়া নির্গমন হচ্ছে। এই বিষাক্ত তেজস্ক্রিয় ধোঁয়া পৃথিবীর আবহাওয়া এবং বায়ুর সাথে মিশে যাচ্ছে, ফলে বায়ু দূষিত হচ্ছে। সমুদ্র গর্ভে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় যে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতগুলো হয় সেখান থেকে যে লাভা বের হয় সেগুলো হচ্ছে তরল ফাগমা বলা হয় এবং সেগুলো বৃহদাকৃতির একটি জমাট বেঁধে ভূপৃষ্ঠে পড়ে, যা আগ্নেয়গোলক বা বেনো নামে পরিচিত। এই যে আগ্নেয়গোলক এখান থেকে যে গ্যাস এবং যে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে যায় সেটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এটি সারা বছরব্যাপী পৃথিবীর বিভিন্ন স্থানে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যাচ্ছে এবং তার ফলে পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে। প্লেট টেকটোনিক, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা হয়তো জেনে থাকবেন গোটা পৃথিবী 7টি থেকে 8টি প্লেটের উপরে ভাসমান রয়েছে। এই প্লেটগুলো একটির সাথে আরেকটি মিশে থাকে। এই যে মিশে থাকে এর মধ্যে বহু বছরের ব্যবধানে ক্রমাগতভাবে একটি প্লেটের সাথে আরেকটি প্লেট এরকম করে ঘর্ষণ হয়, ধাক্কা দেয় এবং এর ফলে একটি প্লেট আরেকটি প্লেট থেকে স্থানচ্যুতি হয়। এই স্থানচ্যুতি হয়ে যদি একটি প্লেট আরেকটি প্লেটের উপরে চলে আসে তখন তার ভূভাগে ভাগে যে সমুদ্র থাকুক কিংবা স্থলভাগ থাকুক সেটির ভৌগোলিক অবস্থা পরিবর্তন হয়। এর ফলে কোথাও পর্বত রাশি তৈরি হয়ে যায়, কোথাও কোথাও সমুদ্র তৈরি হয়ে যায়। এরকম ভয়াবহ পরিস্থিতির কারণে সভ্যতা পর্যন্ত বিলীন হয়ে যায়। কাজেই এই টেকটনিক প্লেট ক্রমাগত ঘর্ষণের ফলে তার যে স্থান পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা দাবি করছে, ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা যারা রয়েছেন তারা, যে এরকম একটি ভয়াবহ টেকটনিক প্লেটের স্থানচ্যুতি ঘটতে পারে, যার ফলে গোটা বিশ্ব মারাত্মক রকমের হুমকির সম্মুখীন হতে পারে এবং সেখানে হয়তো কোনো মহাদেশ কিংবা কোনো সভ্যতা চিরতরে নির্মূল হয়ে যেতে পারে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন। শিক্ষার্থী, অপরিকল্পিত নগরায়ন বলতে আমরা কি বুঝি? তার আগে আমাদের বোঝা দরকার উন্নয়ন সম্পর্কে। আমরা উন্নয়নের কথা বলছি, আমরা সম্ভাবনার কথা বলছি, আমরা আধুনিকতার কথা বলছি। এই যে উন্নয়ন এবং অপরিকল্পিত নগরায়ন, এটি কিন্তু আমাদের সমাজ কাঠামো, আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবকিছুকে নানানভাবে ব্যাহত করছে। আমাদের নগরায়নের ফলে আমরা কি করছি? বহুতল ভবন করছি, কলকারখানা করছি, শিল্প উন্নত হওয়ার চেষ্টা করছি, আমরা শিল্পায়ন করছি। আজকে থেকে ২৫০০ বছর আগের হরপ্পা, মহেঞ্জোদারো এই যে সভ্যতা, সেই সভ্যতার কথা যদি আমরা বলি, তাহলে সেখানে যে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ছিল আর আজকে এই আধুনিক সময়ের যে নগর ব্যবস্থাপনা রয়েছে, সেটির মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। আমরা আমাদের দেশের কথাই যদি চিন্তা করি, আমরা ঢাকা শহর আমাদের ক্যাপিটাল সিটি, এছাড়া আমাদের যেসব সিটি রয়েছে, ডিভিশনাল সিটি যেগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু নগর পরিকল্পনা এবং নগর ব্যবস্থাপনা নেই। সেখানে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় এবং এই যে জলাবদ্ধতা, এটি বস্তুতপক্ষে যে বিষয়টি ইন্ডিকেট করে সেটি হচ্ছে আমাদের অপরিকল্পিত নগরায়ন।
জনসংখ্যার আধিক্য বেড়েছে, জনসংখ্যার চাপ বেড়েছে, সাথে সাথে ক্যাপিটালিজমের দোহাই দিয়ে, উন্নয়নের নাম দিয়ে আমরা কি করছি? আমরা ডেভেলপমেন্ট করছি। আর এই ডেভেলপমেন্টটা প্রকৃতপক্ষে ইতিবাচক ডেভেলপমেন্ট হচ্ছে না। সেখানে নগরায়ন হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, কিন্তু সেটি হচ্ছে অপরিকল্পিত। তার ফলে পরিবেশগত অসংখ্য সমস্যা তৈরি হচ্ছে। স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে, জীবনমানের সমস্যা তৈরি হচ্ছে, মানসিক সমস্যা তৈরি হচ্ছে। আমরা বন উজাড় করে ফেলছি। নির্দয়ভাবে আমরা ক্রমাগত বন উজাড় করে ফেলছি। আমরা কেন বন উজাড় করে ফেলছি? আমরা বন উজাড় করে ফেলছি আমরা কৃষি জমির আবাদ ক্ষেত্র বাড়ানোর জন্য। কারণ জনগণের চাহিদা অনুযায়ী আমার কৃষি জমির আবাদ বাড়াতে হবে। ফলে কি করছি? আমরা বন উজাড় করে ফেলছি। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য বন উজাড় করে ফেলছি। এই যে বন উজাড় করে ফেলছি, এর সাথে যে আমাদের পরিবেশের কতটা অনিয়ন্ত্রিত অবস্থা তৈরি করছি একই সাথে সে সম্পর্কে কিন্তু আমরা মোটেই অবহিত নই এবং আমরা এটি কেয়ারই করছি না। বন উজাড় করার ফলে পৃথিবীর যে তাপমাত্রার যে ভারসাম্য সেটি বিনষ্ট হচ্ছে। গ্রিন হাউস গ্যাস নির্গমন করছি। ক্রমাগতভাবে আমরা গ্রিন হাউস গ্যাস নির্গমন করছি, ফলে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের যে উপরে স্ট্র্যাটোপজ, সেখানে যে একটি লেয়ার রয়েছে, ওজোন লেয়ার রয়েছে, সেটি বাধা, সেটি কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে কিভাবে? সিএফসি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, আর্গন, হিলিয়াম, নিয়ন, এই গ্যাসগুলো পৃথিবীতে বায়ুমণ্ডলে ভাসমান রয়েছে। সেগুলো নির্গমন হচ্ছে এবং সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে উপরে গিয়ে এই যে সারফেসটা রয়েছে সেই সারফেসকে আঘাত করছে এবং সারফেসের ক্ষতি সাধন করছে, ক্ষত করছে। ফলে সারফেসের যে লেয়ার, সেই লেয়ারটি পাতলা হয়ে যাচ্ছে, আবরণটা পাতলা হয়ে যাচ্ছে এবং সূর্যের অতি বেগুনি রশ্মি এবং সূর্যের রশ্মি এবং তাপ পৃথিবীতে প্রবেশ করছে। পৃথিবীতে যে তাপটি প্রবেশ করছে, এই তাপ এবং পৃথিবীর মানুষের উৎপাদিত তাপ এবং এই উৎপাদিত তাপ একত্রিত হওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটিকে যে অ্যাবজর্ব করবে সেটি করতে পারতো একমাত্র সমুদ্র এবং আমাদের বনাঞ্চল। কিন্তু বনাঞ্চলের ক্ষেত্রে আমরা কি করছি? বনাঞ্চল উজাড় করে ফেলছি। ফলে এই যে কার্বন ডাইঅক্সাইড এবং তাপমাত্রা, বিশ্ব উষ্ণায়নের যে ফল বা বিশ্ব উষ্ণায়নের কারণ, এই তাপমাত্রাটাকে কিন্তু অ্যাবজর্ব করতে পারছে না। গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলে পরিবেশগত অনেক সমস্যা তৈরি হচ্ছে। আমরা গ্রিনহাউস গ্যাস সম্পর্কিত ইফেক্ট সেটি নিয়েও আবার পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এবং বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি, এখানে যতগুলো কারণ আমরা উল্লেখ করছি পরিবেশগত সমস্যা, সবগুলোর সাথেই কিন্তু আমরা জলবায়ু পরিবর্তন লক্ষ্য করছি, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিও লক্ষ্য করছি। এবং এই যে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি, এর ফলে কি অবস্থা, পরিবেশগত সমস্যা তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা কিছুক্ষণ আগে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। শিক্ষার্থী, এবার পরিবেশগত সমস্যা সমূহের প্রভাব এই সম্পর্কে আমরা আলোচনা করব। পরিবেশ আমরা সেখানে বসবাস করি, আমাদের প্রজন্ম সেখানে বসবাস করে, আমরা সেখানে বসবাস করব একটি নিরাপদ এবং নির্ঝঞ্ঝাট একটি আবহ এবং একটি আমাদের বাস উপযোগী ঠিকানায়। কিন্তু সেখানে কি হচ্ছে? পরিবেশগত সমস্যা তৈরি করছি আমরা। এর প্রভাবটা কি হচ্ছে? প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে কৃষির যে উৎপাদন সেটি আমরা লক্ষ্য করছি যে হ্রাস পাচ্ছে। কৃষি উৎপাদনটা হ্রাস পাচ্ছে কিরকম? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে পরিবেশগত সমস্যার ফলে 10% ধান উৎপাদন হ্রাস পাচ্ছে এবং 30% গম উৎপাদন হ্রাস পাচ্ছে। এই যে পরিবেশগত উৎপাদন হ্রাস পাচ্ছে, এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের জীবনমানের যে পরিবর্তন আসছে, সেটি কিন্তু কৃষির উপরে সরাসরি আঘাত করছে। জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে যেখানে আমাদের কৃষি ক্ষেত্রে একটি প্রভাব পড়েছে, খাদ্যের যোগান বাড়ানো প্রয়োজন হয়েছে, সেখানে আমরা দেখছি যে উৎপাদন ব্যবস্থা হ্রাস হচ্ছে। তার কারণ হচ্ছে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে যাচ্ছে এবং এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে যাওয়ার ফলে আমাদের যে খাদ্য সংকট তৈরি হচ্ছে, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। 2020 থেকে 50 সালের মধ্যে নিম্ন অঞ্চলের 15%
ভূভাগে আর সমুদ্রে নিমজ্জিত হয়ে যাওয়ার একটি সম্ভাবনার কথা বিজ্ঞানীরা ধারণা করেছেন এবং আমরা সেটি লক্ষ্য করে দেখলাম যে আসলেই সেই ঘটনাটি ঘটতে শুরু হয়েছে এবং এটি কিন্তু কৃষি উৎপাদন হ্রাসের জন্য অন্যতম কারণ। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ঐতিহ্য ধ্বংস হচ্ছে। এই যে প্রকৃতি আমরা বেঁচে আছি, আমাদের যে জীবন মান, আমাদের চারপাশে যে বায়োডাইভার্সিটি, আমাদের ন্যাচারাল বিউটি, এই সবকিছু মিলেই কিন্তু একটি সুন্দর একটি বাস্তু সংস্থান, একটি ইকোসিস্টেম। সেখানে পরিবেশগত সংকটের কারণে জীববৈচিত্র্য বিলীন হয়ে যাচ্ছে। এখানে যে আমরা যে মোবাইল নেটওয়ার্কিং এর মধ্যে থাকি, সেখানে যে ওয়েবিং হয়, তাছাড়া আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সেখান থেকে যে ইমিশন হচ্ছে, এর ফলে আমাদের গাছপালাতে কিন্তু তার যে প্রজনন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। প্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে। ফল-ফলাদি যে উৎপাদিত হয় সেগুলো কিন্তু আগের মতো নেই। আমরা একসময় লক্ষ্য করেছি আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা বলতেন যে আগে মাছ ধরতে গেলে প্রচুর পরিমাণে মাছ ধরতে পারতাম। আমাদের ক্ষেতে ধান উৎপাদিত হতো অনেক বেশি। আমাদের আমাদের যে হচ্ছে সুপারির বাগান, সে সুপারির বাগানে প্রচুর পরিমাণ সুপারি উৎপাদিত হতো। প্রতি বছর ফল-ফলাদিতে সবসময় ভরপুর ছিল। কোথায় সেই অবস্থা? সে অবস্থা কিন্তু এখন আর নেই। তার কারণ হচ্ছে সেই যে জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ঐতিহ্য সেটি ধ্বংস হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে যে আমাদের নানান রকমের রোগ এবং প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেমগুলো আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে আল্ট্রাভায়োলেট রে প্রবেশ করছে সূর্যের আলোর সাথে, এর ফলে আমাদের জীববৈচিত্র্য মারাত্মক রকমের হুমকি হচ্ছে। নদ-নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন নদ-নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাচ্ছে? আমরা আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি, উত্তর অঞ্চল সেটি একটু উঁচু অঞ্চল। আর যে দক্ষিণ অঞ্চল সেটি হচ্ছে একটু নিম্ন অঞ্চল। উত্তর অঞ্চলে পানি প্রবাহ কম থাকে, দক্ষিণ অঞ্চলে পানি প্রবাহ বেশি থাকে। বর্ষা মৌসুমে উত্তর অঞ্চলের নদীতে পানি থাকে কিংবা বানের পানি এসে উত্তর অঞ্চলের নদীগুলো ভরে যায়। কিন্তু নাব্যতা কম থাকার কারণে নদীর পানিগুলো প্লাবিত হয়ে সমতলে চলে যায় এবং বন্যার প্রকোপে ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী। যদি নদীর নাব্যতা ঠিক থাকতো তাহলে কিন্তু এই পরিস্থিতিটি হতো না। ফলে কি হয়? এই যে হঠাৎ করে জোয়ার এবং পানির চাপের ফলে নদীর দিক পরিবর্তন হয়ে যায় এবং নদীর যে গতিপ্রবাহ সেটি পরিবর্তন হয়ে যায়। মরু অঞ্চলের সম্ভাবনা। আমরা দেখেছি যে কোথাও কোনো অঞ্চল তাপদাহ এবং পানি প্রবাহর সঠিকভাবে সেখানে প্রবাহিত না হওয়ার কারণে সেখানে মরুকরণের সম্ভাবনা রয়েছে। আবার সেই অঞ্চলগুলোতে সুপেয় পানির জন্য যখন লক্ষ্য করা যায় যে সেখানে উম সমতল ভূমিতে কৃষি আবাদের জন্য সেচ প্রকল্পের অংশ হিসেবে পানি উত্তোলন করা হয় এবং এই উত্তোলিত পানি যখন সেচ করা হয় তার ফলে কি হচ্ছে সেখানে ইসে হচ্ছে পানির লেভেলটি নিচে নেমে যাচ্ছে এবং ভূ অভ্যন্তরে পানির লেভেলটি নিচে নেমে যাওয়ার ফলে নানান রকমের পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। তার কারণ হচ্ছে যেকোনো সময় ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকে। এটি একটি মারাত্মক সমস্যা তৈরি করবে। এখানে সুপেয় পানি বা সেচ প্রকল্পে পানি দেওয়ার ফলে একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। যদি ভূমিকম্পের মতো কোনো ঘটনা ঘটে তাহলে সেই ভয়াবহতা মারাত্মক রূপ লাভ করতে পারে। এরপরে রোগ ব্যাধি বৃদ্ধি। আল্ট্রাভায়োলেট রে সহ তেজস্ক্রিয়তা, তারপরে হচ্ছে প্রযুক্তিগত যে ব্যবহারগুলো আমরা করছি, তার ফলে ইমিউশন যেগুলো হচ্ছে, তার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমছে এবং রোগ ব্যাধির সংখ্যাটাও একই সাথে বেড়ে যাচ্ছে। তাপদাহ এবং খরা। কোথাও তাপদাহ বেড়ে যাচ্ছে বছরের নির্দিষ্ট একটি সময়। বিশেষ করে জুন-জুলাই মাসের দিকে তাপমাত্রা এত বেশি বেড়ে যায় যে তাপমাত্রার মাত্রা
43% পর্যন্ত হয়ে যেতে পারে। এই যে 43% পর্যন্ত তাপমাত্রা এভারেজ আমাদের 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যখন এটি উন্নীত হয় তখন কিন্তু হিট স্ট্রোক সহ নানান ধরনের সমস্যা তৈরি হয় এবং ফলে যে কৃষি যে উৎপাদিত যে কৃষি ব্যবস্থা সেখানেও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়, মারাত্মক রকমের ক্ষতি সৃষ্টি হয়ে থাকে সেখানে। বন্যা এলাকা বেড়ে যায়। আমি আগেই বলেছি যে এর ফলে যেটি পরিবেশগত সমস্যা হয়, বন্যা এলাকা বেড়ে যাচ্ছে কারণ নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং এই যে বন্যা এলাকায় এটি প্লাবিত হচ্ছে। বর্তমানে চলমান সারা দেশের উত্তরবঙ্গের যে চলমান যে বন্যা সেটিও দীর্ঘস্থায়ী বন্যায় রূপ লাভ করেছে। উপকূলের ফসলি জমি হ্রাস পাচ্ছে। উৎপাদন ব্যবস্থায় যখন আমরা দেখছি যে উপকূলের যে ফসলি জমি সেটি কিন্তু আমাদের মূল উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু মূল উৎপাদনে এই যে বিশেষ ভূমিকা পালন করছে সেটি আমাদের ফসলি জমিকে হ্রাস করে দিচ্ছে। ২০৮০ সালের দিকে যদি ৮০ ডিগ্রি সেলসিয়াস ৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে ১৩,০০০ ৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে ৪০% জমি নিম্ন অঞ্চলের ৪০% জমি নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৭ সালে সিডার হয়ে গেল। সেখানে আমরা লক্ষ্য করে দেখলাম যে সেই সিডারে মারাত্মক রকমের ক্ষতি হয়েছে, যে ক্ষতির পরিমাণ ১৩,২৬০ কোটি টাকা। এমনিভাবে উপকূলীয় ফসলি জমি হ্রাস এবং উপকূলীয় যে ব্যবস্থা সেখানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য এই যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, সেই ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে ওঠা সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুরূহ একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। অবকাঠামোগত পরিবর্তন হয়, উদ্ভিদ এবং জলজ প্রাণীর উপর প্রভাব পড়ে। উদ্ভিদ এবং জলজ প্রাণীর উপরে প্রভাবটা কিরকম পড়ে? আ একটি সাইকেলের মধ্য দিয়ে গোটা পৃথিবীতে যে ইকোসিস্টেম সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এর মধ্যে কোনো একটি উপাদানের যদি কমতি বা বাড়তি থাকে তখন ইকোসিস্টেমে একটি পরিবর্তন তৈরি হয়। উদ্ভিদ এবং জলজ প্রাণীর উপরেও সেই প্রভাবটি সঙ্গত কারণেই পড়ে। কারণ যে পানিটি আমি কন্টামিনেট হওয়া যে পানিটি নদীর পানির সাথে আমরা মিশিয়ে দিচ্ছি, সেখানে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে যে জলজ যে উদ্ভিদ উৎপাদন যেটি কিনা মাছের খাদ্যের মূল প্রোটিনের উৎস, জুওপ্ল্যাঙ্কটন কিংবা ফাইটোপ্ল্যাঙ্কটন সেগুলো কিন্তু মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে উদ্ভিদ এবং জলজ প্রাণী সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবকাঠামোগত বিপর্যয় হচ্ছে। সার্বিক অবস্থা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে অবকাঠামোগত এই যে বিপর্যয়, এই বিপর্যয় রোধ করা কিন্তু অত্যন্ত দুরূহ একটা ব্যাপার এবং স্বল্পমেয়াদী কোনো বিষয় না। বারবার করে এরকম অবকাঠামোগত সংকট যদি তৈরি হয়, জীবন মানের উপরে যে প্রভাব পড়ে তার ফলে আমাদের উন্নয়ন, আমাদের অবকাঠামো সবকিছুই থমকে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থী, উন্নয়নের কথা যে বলছিলাম, উন্নয়নটা কি আসলে? উন্নয়ন এই যে আমরা আমাদের চারপাশে সবকিছু দেখতে পাচ্ছি এবং এই যে আমাদের চারপাশে যে পরিবর্তন হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, এগুলোই তো উন্নয়ন, তাই না? তাহলে উন্নয়ন বলতে অবশ্যই একটি ইতিবাচক একটি ধারণা আমাদের মধ্যে তৈরি হয়ে যায় যে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা সামগ্রিক অর্থে এক ধরনের আম চেঞ্জ লক্ষ্য করছি এবং সেটি আধুনিকায়ন হচ্ছে। এটাকে প্রকৃতপক্ষে উন্নয়ন বলা যাবে না। সেই আলোচনায় আমি যাব, তার আগে আরো কিছু আপনাদের সাথে কথা বলতে চাই। সময়কে পেছনে ফেলে মানুষের যখন প্রয়োজন এবং চাহিদা পূরণের লক্ষ্যে সভ্যতার পানে এগিয়ে চলে সেটাই হচ্ছে উন্নয়ন। সময়কে আমি পেছনে ফেলে দিয়ে মানে আমি আধুনিক সময়ে আছি এবং আমার চাহিদা এবং লক্ষ্য অর্জনের জন্য সভ্যতাকে পিছনে ফেলে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। উন্নয়ন একটি অর্থনৈতিক প্রক্রিয়া। যেখানে উন্নয়ন আছে, সেখানে ক্যাপিটালিজম আছে, সেখানে মানি এক্সচেঞ্জ আছে, মানি ডাইভার্সিটি আছে। আধুনিকতাকে অনেকে উন্নয়ন ও প্রগতি হিসেবে দেখেন। এই যে আধুনিক বিশ্ব ব্যবস্থা, সেটিকে স্বাভাবিকভাবে কেউ উন্নয়ন মনে করেন, কেউ প্রগতি মনে করেন। আবার অনেকে প্রাকৃতিক পরিবেশের ধ্বংসের নিয়ামক হিসেবেও মনে করে থাকেন। তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে এই স্টেটমেন্টের মধ্য দিয়ে একটা দ্বৈত একটি অবস্থা লক্ষ্য করা যায়। স্টেটমেন্টের ভিতর দিয়ে যে দ্বৈত অবস্থা সেটি হচ্ছে পরিবেশ ধ্বংসের নিয়ামক হিসেবে তারা দেখছে।
বিষয়টি কিরকম? তাহলে কি উন্নয়ন পরিবেশ ধ্বংসের জন্য নিয়ামক? বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে। তাহলে উন্নয়ন কি? এই প্রশ্নটি আপনাদের কাছে রাখতে চাই। আমরা একটি স্লাইড রেখেছি। এই স্লাইডের ডান দিকে একটি পিকচার রয়েছে। এই পিকচারটি আমাদের কাছে খুবই পরিচিত। আমরা যে গ্রহে বসবাস করছি, আমাদের এই পৃথিবীর এই যে বসবাস করছি আমরা, সেই বসবাস করতে গিয়ে যে আমরা উন্নয়নের নামে যে পরিবর্তনটি এসছে, সেই পরিবর্তনটি পিকচারের বাম দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে নগরায়ন হয়েছে, উন্নয়ন হয়েছে, নগরায়ন হয়েছে, শিল্প উন্নয়ন হয়েছে। এই যে নগরায়ন, শিল্পায়ন, উন্নয়ন সবকিছু যে হয়েছে, সাথে সাথে পৃথিবীটাকে আমরা কিন্তু বসবাস অনুপযোগী করে দিচ্ছি। কিভাবে বসবাস অনুপযোগী করে দিচ্ছি? লক্ষ্য করুন, এখান থেকে যে ধোঁয়া নির্গমন হচ্ছে, কালো ধোঁয়া নির্গমন হচ্ছে, সেটি পৃথিবীর যে স্বাভাবিকতা, তার যে রূপ, তার যে বৈচিত্র্য, সৌন্দর্য, সেটিকে কিন্তু ম্লান করে দিচ্ছে। এই যে ম্লান করে দিচ্ছে, তার জন্য কারা দায়ী? তার জন্য হচ্ছে অর্থনীতি ভিত্তিক যে উন্নয়ন কাঠামোর কথা আমরা চিন্তা করি, যেখানে পরিকল্পিত নগরায়ন নেই, যেখানে শিল্পায়ন নেই, সেটি আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা একটি সুস্থ, স্বাভাবিক একটি ইকো সিস্টেমের মধ্য দিয়ে সুন্দর, স্বাভাবিক, সবুজ পৃথিবী বিনির্মাণের কথা ভাবছি। আর সেই পৃথিবীটা হচ্ছে এই ছবির ডান অংশে রয়েছে। আপনারা দেখছেন পৃথিবীর সেই রূপটা, পৃথিবীর লাবণ্য, সুজলা, সুফলা, শস্য শ্যামলা পৃথিবীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা লক্ষ্য করছি। কাজেই এই যে বৈপরীত্য, পৃথিবীতে যে আমরা উন্নয়নের নামে পৃথিবীর যে ক্ষতি করছি, সে ক্ষতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। তাহলে উন্নয়ন বলতে কি বোঝা যাচ্ছে? উন্নয়ন বলতে বোঝানো হচ্ছে একটি পরিবর্তন, এবং সেই পরিবর্তনটি হবে ইতিবাচক পরিবর্তন। আজকের বাস্তবতায় উন্নয়ন বলতে আমরা টেকসই উন্নয়নকে ইন্ডিকেট করছি, এবং সেই উন্নয়ন হবে ইতিবাচক পরিবর্তন। এই ইতিবাচক পরিবর্তন হচ্ছে এরকম ধারণা যে আজকের প্রজন্মের কথা চিন্তা করব, আগামী প্রজন্মের কথা চিন্তা করব, আমাদের কথা চিন্তা করব, এবং এই যে পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে যে পরিবর্তনটি হবে, সেই পরিবর্তনটা হবে প্রকৃত পরিবর্তন, এবং সেই পরিবর্তনটিকে বলা হবে উন্নয়ন। প্রযুক্তি, উন্নয়ন ও পরিবেশ, এখানে তিনটি প্রত্যয় দিয়ে স্পষ্টতই বোঝানো হচ্ছে যে প্রযুক্তি উন্নয়ন দিচ্ছে, উন্নত করছে, পরিবেশের উপরে প্রভাব ফেলছে। তাহলে প্রযুক্তি এবং উন্নয়ন পরিবেশের উপর যে প্রভাব ফেলছে, সেটিকে আমরা কিভাবে দেখছি? প্রযুক্তির উন্নয়ন আমাদের সভ্যতাকে প্রভাবিত করছে, খুবই স্বাভাবিক। বৈশ্বিক পরিবেশ সংস্থাগুলো প্রযুক্তি ও পরিবেশ সম্পর্ক নিয়ে নতুন তত্ত্ব দিয়েছেন। সেটি কিরকম? যে পরিবেশ প্রযুক্তি, সবুজ প্রযুক্তি বা ক্লিন টেক নামেও পরিচিত। এই যে পরিবেশ প্রযুক্তি, এনভায়রনমেন্ট টেকনোলজি, গ্রিন টেকনোলজি, তারপরে হচ্ছে আমরা ক্লিন টেক বলছি যাদেরকে, এই পরিবেশের যে পরিবর্তন, উন্নয়ন যেটি করব, সেই উন্নয়ন নিরিখে যদি আমরা ভাবি পরিবর্তনটাকে, তখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে সেই উন্নয়নকে আমাদের করতে হবে। যে পরিবেশগত যে উন্নয়ন, সে পরিবেশগত উন্নয়ন তাহলে যথার্থভাবে কার্যত হবে, এবং পরিবেশের প্রযুক্তির ব্যবহারটিও হবে উন্নয়নের নিরিখে। উন্নয়নের নামে পরিবেশের উপর প্রযুক্তি যে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবে প্রভাব বিস্তার করে থাকে। প্রত্যক্ষ প্রভাবগুলো হলো অনবায়নকৃত প্রাকৃতিক সম্পদের উজাড়ীকরণ, যেমন পেট্রোলিয়াম, তেল, কয়লা, গ্যাস, এসব হচ্ছে আমাদের প্রত্যক্ষ প্রভাব। এখানে পরিবেশের প্রধান উপাদান হচ্ছে মাটি, বায়ু, পানি, এগুলোকে আমরা কি করছি? দূষিত করা। এই উপাদানগুলোকে যদি আমরা দূষিত করি, উন্নয়নের নামে মাটিকে দূষিত করছি, পানিকে দূষিত করছি, এবং বায়ুকে দূষিত করছি, তাহলে আমাদের প্রকৃতপক্ষে সবুজ প্রযুক্তি এবং সবুজ যে পরিবেশ প্রযুক্তি, সেটি কিন্তু অব্যাহত রাখা সম্ভব হবে না। উন্নয়ন তাহলে নেতিবাচক একটি আসপেক্ট হিসেবে ধরা দেবে। আমরা পেট্রোলিয়াম, তেল, গ্যাস
কয়লা এগুলো ব্যবহার করছি, এগুলো হচ্ছে অনবায়নকৃত প্রাকৃতিক সম্পদ। এর চরিত্রটি হচ্ছে এরকম যে এই সম্পদ কিন্তু বারবার ব্যবহার করা সম্ভব হয় না। একবার যদি ব্যবহার করা হয়ে যায় তখন এই সম্পদ আর পরবর্তীতে ব্যবহার করা যায় না। সেজন্য যেটি করতে হবে, এই সম্পদকে পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে। এই সম্পদের রিইউজ করতে হবে, রিডিউস করতে হবে সম্পদ ব্যবহার। এমনিভাবে যদি আমরা সবুজ একটি গ্রিন টেকনোলজি আমাদের উন্নয়ন পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমাদের এই যে অনবায়নকৃত প্রাকৃতিক সম্পদ সেটি কিন্তু এভাবে উজাড় হবে না। আর পরোক্ষ প্রভাবগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, বন উজাড়করণ, প্রাকৃতিক সম্পদ নষ্ট, উপকূল অঞ্চল প্লাবিত, এবং এর প্রভাব দীর্ঘমেয়াদী। বৈশ্বিক উষ্ণায়ন কিন্তু একদিনে হয় না। দিনের পর দিন যখন আমরা পৃথিবীর সাথে নির্দয় আচরণ করছি, তারপর সেই থেকে ধীরে ধীরে একই সাথে সাথে আমরা গ্রিন হাউস নির্গমন করছি, একই সাথে সাথে আমরা বন উজাড় করছি, আমাদের যে হচ্ছে আমাদের যে প্রাকৃতিক যে সম্পদ সেগুলোকে আমরা নির্বিচারে ব্যবহার করছি, আমরা আমাদের সম্পদের বন্টন করছি না, প্রাকৃতিক সম্পদ আমরা নষ্ট করে ফেলছি। আমরা এমনি পরিস্থিতির কারণে বৈশ্বিক উষ্ণায়ন একসময় বৃদ্ধি পায় এবং এর ফলশ্রুতিতে জলবায়ুতে যে পরিবর্তন আসে সেই জলবায়ুর পরিবর্তনটি দীর্ঘমেয়াদী একটি প্রভাব আমাদের পরিবেশগত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে যে বিষয়টি আমরা দেখতে পাই যে প্রযুক্তির উপর পরিবেশের উপর প্রযুক্তির প্রভাব, এই বিষয়টি নিয়ে তাহলে একটি বিতর্ক করাই যায়। আমরা যদি বলি যে প্রযুক্তি আমাদের অবকাঠামো এবং আমাদের আধুনিকতার অন্যতম নিয়ামক, এই যে প্রত্যয় যুক্ত করে দিয়ে এখানে একটি ডিবেটের জায়গা তৈরি হয়েছে। কিন্তু প্রকৃত সত্য কি? প্রকৃত সত্যটি যদি আমরা অনুধাবন করি তাহলে দেখব যে প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এই প্রযুক্তি কিন্তু আমাদের জন্য অভিশাপ। কি কারণে? প্রযুক্তির ইতিবাচক দিক রয়েছে, প্রযুক্তির নেতিবাচক দিকগুলো রয়েছে। প্রযুক্তির ইতিবাচক দিকগুলোর মধ্যে যেগুলো রয়েছে, তথ্য প্রবাহর যে তথ্যের যে আদান প্রদান, তথ্যের অবাধ যে প্রবাহ, এই যে তথ্যের অবাধ প্রবাহের ফলে প্রযুক্তিতে একটি পরিবর্তন এসছে। আমরা অনায়াসে দেখতে পাই যে আমাদের যে তথ্য যোগাযোগ সেটি কিন্তু আমাদের রয়েছে, এবং তথ্য যোগাযোগটা আমরা যখন তখন তথ্য যোগাযোগ করতে পারছি। গোটা পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা এক মোবাইল ফোনের মাধ্যমে সারা পৃথিবীর সাথে সংযুক্ত হতে পারি। একটি নেটওয়ার্কিং এর মধ্যে দিয়ে, একটি গ্লোবাল ভিলেজের মধ্য দিয়ে আমরা এসেছি, এবং এর ব্যবহারটাও কিন্তু আমরা ইতিবাচকভাবে করতে পারি। আমরা উৎপাদন বৃদ্ধি পেয়েছি, কলকারখানা উৎপাদন বৃদ্ধি পেয়েছে, সেখানে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। নতুন নতুন কৌশল আমরা রপ্ত করেছি। নতুন নতুন কৌশল রপ্ত করার ফলে আমাদের জনসংখ্যা এবং জনগণের চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদনকে বাড়াচ্ছি। মালিক এবং শ্রমিকের ভিতরে একটি সম্পর্ক উন্নয়ন হয়েছে। এখানে মালিক এবং শ্রমিকের ভিতরে একটা বৈপরীত্য সম্পর্ক ছিল, সেটি কিন্তু উন্নয়ন হয়েছে। সেটি উন্নয়নের কারণ হচ্ছে যে এখানে একটি ট্রান্সপারেন্সি তৈরি হয়েছে। মালিক কি ভাবে সম্পদ পাবে এবং মালিকের আয় এবং যে শ্রমিকের দাবি, সেখানে জনমত তৈরি হয়েছে। সেখানে প্রচার মাধ্যম, ইলেকট্রনিক্স এবং অন্যান্য যে মিডিয়াগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, তারা কনসার্ন থাকছে, যার ফলে শ্রমিক যে অধিকার, লেবার রাইটস, সেটি কিন্তু স্ট্যাবলিশড হয়েছে। শিক্ষার বিস্তার হয়েছে। আমরা খেয়াল করব যে প্রযুক্তির ব্যবহারের ফলে শিক্ষার বিস্তার হয়েছে। আজকে যে মাধ্যমে আমরা এই যে ক্লাস পরিচালনা করছি গ্লোবালি, এবং আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভার্চুয়াল ক্লাস, এটিও কিন্তু এই প্রযুক্তির ব্যবহারের সুফল। আমাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। এটি অত্যন্ত জরুরি একটি বিষয়। যদি পাবলিক অ্যাওয়ারনেস তৈরি না হয় তাহলে কিন্তু আমরা ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের সাথে সম্পৃক্ত হতে পারবো না। সেখানে টেকনোলজি আমাদেরকে অ্যাওয়ার করে দিচ্ছে। আমাদের তথ্যের অবাধ প্রবাহের ফলে আমরা সেটি জানতে পারছি। দুর্যোগ মোকাবেলা করার জন্য কি হচ্ছে? দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া অধিদপ্তর তারা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে
পূর্ববর্তী আভাস দিচ্ছে। ফলে এই যে ভয়াবহতার হ্রাস পাচ্ছে। আমরা খেয়াল করলাম কয়েকদিন আগে ঘটে যাওয়া আমফান ঘূর্ণিঝড়ে আমাদের ক্ষয়ক্ষতির হার কিন্তু কম ছিল। জানমালের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে আমাদের সরকার। এটি সম্ভব হয়েছে কেবল দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে যে প্রযুক্তির ব্যবহারের ফলে। কারণ ১,০০০ কিলোমিটার দূরে একটি ঝড়ের গতি কি হতে পারে সেটি কিন্তু আমরা ধারণা করতে পারছি প্রযুক্তির সুবাদেই। গবেষণা কাজে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নতুন গবেষণা হচ্ছে আর্থসামাজিক মান উন্নয়ন এবং সমাজ বিনির্মাণের জন্য, এবং সেখানে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। গবেষণা ছাড়া তো বস্তুতপক্ষে এই যে গ্লোবালি যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটির প্রভাব কি হতে পারে সেটিও কিন্তু প্রযুক্তি ব্যবহার করে করতে হবে, এবং সেটিও কিন্তু একটি গবেষণার বিষয়। ব্যবসা-বাণিজ্যে আধুনিকীকরণ হয়েছে, উন্নয়ন হয়েছে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। এই যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, সেখানে টেকনোলজির ব্যবহার করা হচ্ছে। ইভেন আমরা মানি এক্সচেঞ্জ, ট্রান্সপোর্টেশন এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। একটি সিঙ্গেল বাটন প্রেসের মাধ্যমে লক্ষ কোটি টাকা একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানে আমরা স্থানান্তর করছি। এখানে কোনো মানি ক্যাশের প্রয়োজন হয় না, সেটি কিন্তু ডিজিটালি করা সম্ভব হচ্ছে। এমনিভাবে প্রযুক্তির ইতিবাচক প্রভাব আমাদের পরিবেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং অগ্রযাত্রায় বিশেষ করে ভূমিকা রাখছে। এরপরে প্রযুক্তির নেতিবাচক দিকগুলো নিয়েও আমাদের আলোচনা করা প্রয়োজন। প্রযুক্তির নেতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য। কারণ আমরা প্রযুক্তির উপর এত বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি যে আমাদের ইকোসিস্টেমকে আমরা রক্ষা করতে পারছি না। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের উন্নয়নের নামে আমরা ক্রমাগতভাবে আমরা এই প্রযুক্তির অপব্যবহার করছি। পানি দূষণ হয়ে যাচ্ছে, আমরা বন উজাড় করে ফেলছি, এবং তেজস্ক্রিয় দূষণের যে বিষয়টি, এটি আরো মারাত্মক। যত বেশি প্রযুক্তি ইউজ হচ্ছে সেখানে পারমাণবিক ব্যবস্থাপনা, সেখানে তাপ উৎপাদন করার জন্য পারমাণবিক চুল্লি ব্যবহার, এবং যে আগ্নেয়াস্ত্র তৈরি ইত্যাদি যে বিষয়গুলো তৈরি করা হয়, সেখানে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়, এবং সেই তেজস্ক্রিয় পদার্থগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না, এবং সেগুলো স্বাভাবিক প্রকৃতির সাথে মিশে যায়, এবং এটি পরিবেশ দূষণ করছে। ওজোন স্তর ক্ষয় হচ্ছে। তেজস্ক্রিয় পদার্থ, সিএফসি গ্যাস, মিথেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, এই মাত্রাগুলো বেড়ে যাওয়ার ফলে, এবং প্রযুক্তির কলকারখানা থেকে যে গ্যাস উদ্গমন হচ্ছে, কলকারখানাও বেড়ে যাচ্ছে, গ্যাসের পরিমাণও বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ওজোন স্তর ক্ষয় হচ্ছে। এমনিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করে যাচ্ছি। প্রযুক্তির এই নেতিবাচকতা আমাদের পরিবেশ এবং উন্নয়নকে ব্যাহত করছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরবর্তীতে আলোচনা করব পরিবেশের যে দূষণ, পরিবেশ দূষণ সম্পর্কে। কোনো ক্ষতিকর পদার্থের আধিক্যের কারণে পরিবেশের মধ্যে যদি কোনো ভারসাম্যহীনতার সৃষ্টি হয়, তখন থেকে আমরা পরিবেশ দূষণ বলি। কোনো একটি আইটেম যদি কম কিংবা বেশি হয়, তাহলে পরিবেশের দূষণ হতে পারে। পরিবেশ দূষণকে আমরা ৩টি শ্রেণীতে ভাগ করেছি। একটি হচ্ছে শক্তি বিষয়ক দূষণসমূহ, যেমন শব্দ, তাপ, তেজস্ক্রিয় বিকিরণ ইত্যাদি, এবং রাসায়নিক পদার্থসমূহ, যেমন সিএফসি গ্যাস, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, হিলিয়াম, মিথেন, আর্গন ইত্যাদি, এবং জীবসমূহ, বিভিন্ন রোগের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরজীব। আজকে গোটা বিশ্ব কোভিডে আক্রান্ত, করোনা ভাইরাস, এটিও কিন্তু একটি ভয়াবহ পরিবেশ দূষণের প্রভাব, যেটি কিনা হয়তো অচিরেই গবেষণা দ্বারা আমরা স্পষ্টতই অনুমান করতে পারবো এবং জানতে পারবো। প্রাকৃতিক পরিবেশের উপরে যেসব প্রভাব আমরা লক্ষ্য করতে পারি এর ফলে দূষণের, সেটি হচ্ছে পানি দূষণ হচ্ছে। পানি দূষণের মাত্রা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, এবং ফলে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। আর্সেনিক সমস্যা হচ্ছে মারাত্মক একটি রোগ। বায়ু দূষণ করছি আমরা, পানি দূষণ করছি, মাটি দূষণ করছি, যেটা কিনা আমাদের ফ্রি গিফট অফ নেচার। এই যে পানি, বায়ু দূষণ, এগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। শব্দ দূষণ হচ্ছে, বন উজাড় করে ফেলছি, জীববৈচিত্র্য বিলুপ্ত করে ফেলছি, প্রাকৃতিক অবয়বের আমরা বিলুপ্ত করছি, ভূমি ক্ষয় হচ্ছে, জলাবদ্ধতা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তেজস্ক্রিয়তার বিকিরণ হচ্ছে। এই যে এর প্রভাবটা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র, আমাদের
জাতীয় জীবন, আমাদের ভৌগোলিক জীবনে মারাত্মক রকমের প্রভাব ফেলছে। আমরা পৃথিবীটাকে কি করছি? পৃথিবীকে দলিত মথিত করে এমনি করে আমরা নষ্ট করে দিচ্ছি এবং তার প্রমাণ আমরা দেখতে পাই। আমরা যখন উন্নয়নের কথা বলি, আমরা সেখানে সবুজ প্রযুক্তির কথা ভাবি না। আমরা গ্রিন টেকের কথা ভাবি না। মরুকরণ হচ্ছে পৃথিবীতে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে, গার্বেজ তৈরি হচ্ছে। আমাদের গোটা পৃথিবীটা আমাদের বাসযোগ্য পৃথিবী করার যে লড়াই, সেই লড়াই থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। কাজেই রাষ্ট্রবিজ্ঞানের এই আলোচনায় পৃথিবী হবে একটি বাসযোগ্য পৃথিবী, সেই পৃথিবী হবে উন্নত, সেই পৃথিবী হবে সমৃদ্ধ, সেই পৃথিবীতে আমরা আমাদের প্রজন্ম, আমাদের পারিপার্শ্বিকতা সবকিছু নিয়ে আমাদের চারপাশের পরিবেশকে আমরা বিনির্মাণ করব। আর সেই প্রত্যয় আমরা সবসময় ধারণ করি এবং সেই চেতনা এবং সচেতনতা আমাদের শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই থাকবে, সেটি প্রত্যাশা করছি। এবং এই পাঠে অংশগ্রহণ করার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী পাঠে অংশগ্রহণ করার জন্য আমি আবার স্বাগত জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সকলের সর্বাঙ্গীন উন্নয়ন এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।